আচ্ছা ভাবুন তো, একজন মানুষ যে সারা জীবন সাধারণ একটা শহরের ঝাড়ুদার হিসাবে কাজ করেছে, সে মারা যাওয়ার সময় গ্রামীণ দাতব্য সংস্থায় প্রায় ৭০ কোটি টাকা বা $৮ মিলিয়ন দান করে দিয়ে গেল। অবিশ্বাস্য মনে হচ্ছে? এবার উল্টোটা শুনুন। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন নামকরা ফাইন্যান্স এক্সপার্ট যে ওয়াল স্ট্রিটে কোটি কোটি টাকা কামাতো, সে অতিরিক্ত লোভে পড়ে এমন দেউলিয়া হলো যে নিজের বাড়ি পর্যন্ত হারাতে হলো। ফাইন্যান্সের কোনো ডিগ্রি ছাড়া একজন সাধারণ সুইপার কিভাবে জিতল? আর মাস্টার্স ডিগ্রি নিয়েও একজন জিনিয়াস কেন সব হারালো? মর্গান হাউজেলের বেস্টসেলার বই দ্য সাইকোলজি অফ মানি আমাদের ঠিক এই জিনিসটাই শেখায়। টাকা জমানো বা বড়লোক হওয়া আপনি কতটা বুদ্ধিমান তার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আপনার আচরণের উপর বা বিহেভিয়ারের উপর। আজ আমরা এই বইয়ের 4টি সবচেয়ে পাওয়ারফুল লেসন নিয়ে কথা বলবো, যা আপনার টাকা দেখার নজর চিরতরে বদলে দেবে। লেসন 1, কেউ পাগল নয়। আমাদের চারপাশে অনেকে আছেন যারা লটারির টিকিট কাটে, শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করে, কিংবা এমন দামি ফোন কেনে যা তাদের বাজেটের বাইরে। দেখে মনে হতে পারে এরা কি পাগল? লেখক বলেছেন, কেউ পাগল নয়। আপনার জন্ম কোন সালে হয়েছে, আপনার বাবা মায়ের আর্থিক অবস্থা কেমন ছিল, কিংবা আপনি কোন দেশের অর্থনীতিতে বড় হয়েছেন, তার উপর নির্ভর করে আপনার মানি সাইকোলজি বা টাকার মনস্তত্ত্ব তৈরি হয়। যে মানুষটি চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে বড় হয়েছে, সেই রিস্ক বা ঝুঁকি যেভাবে দেখবে, আর যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হবে। তাই কাউকে জাজ করার আগে বুঝুন, মানুষ যখন টাকা খরচ করে বা ইনভেস্ট করে, সে কোনো স্প্রেডশিট দেখে সিদ্ধান্ত নেয় না। সে সিদ্ধান্ত নেয় তার নিজের জীবনের অভিজ্ঞতা আর ইমোশন দিয়ে। লেসন 2, বড়লোক হওয়া বনাম ধনী থাকা। বড়লোক হওয়া আর ধনী থাকা এই দুটো সম্পূর্ণ আলাদা খেলা। বড়লোক হতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে, পজিটিভ হতে হবে আর মাঠে নেমে খেলতে হবে। কিন্তু ধনী টিকিয়ে রাখতে গেলে আপনার মধ্যে ঠিক উল্টো গুণটা থাকতে হবে। সেটা হলো বিনম্রতা আর ভয়। আপনাকে এই ভয়টা রাখতে হবে যে আজকে আপনার যা আছে কালকে তা চলে যেতে পারে। লেখক এখানে একটা দারুণ কথা বলেছে। রিচ হওয়া মানে আপনার কারেন্ট ইনকাম অনেক বেশি, আপনি দামি গাড়ি চড়ছেন, কিন্তু ওয়েলথি বা প্রকৃত ধনী হওয়া হলো যে টাকাটা আপনি এখনও খরচ করেননি, যা আপনার ব্যাংক বা ইনভেস্টমেন্টে জমা আছে এবং যা আপনাকে ভবিষ্যৎ সিকিউরিটি দিচ্ছে। দামি গাড়ি দেখিয়ে মানুষকে ইমপ্রেস করা সহজ, কিন্তু আসল সম্পদ হলো আপনার স্বাধীনতা, যা বাইরে থেকে দেখা যায় না। লেসন 3, সবচেয়ে বড় ডিভিডেন্ড হলো সময়। টাকার আসল ব্যবহার কি? একটা বড় বাড়ি, একটা লাক্সারি গাড়ি? লেখক বলেছেন, টাকার সবচেয়ে বড় ইউটিলিটি বা ব্যবহার হলো নিজের সময়ের উপর নিজের নিয়ন্ত্রণ থাকা। আপনি যা চান, যখন চান, যার সাথে চান, যতক্ষণের জন্য চান, তা করার ক্ষমতাই হলো টাকার আসল রিটার্ন বা ডিভিডেন্ড। আপনার ব্যাংকে যদি কয়েক মাসের ব্যাকআপ জমা থাকে, তাহলে বসের কোনো অন্যায় আচরণ আপনাকে মুখ বুজে সহ্য করতে হবে না। আপনি চাইলে একটু সময় নিয়ে আপনার পছন্দের চাকরি খুঁজতে পারবেন। আর এই মানসিক শান্তি এবং স্বাধীনতা, এর চেয়ে দামি কোনো লাক্সারি প্রোডাক্ট পৃথিবীতে আজও তৈরি হয়নি। লেসন 4, কম্পাউন্ডিংয়ের জাদু। আপনারা সবাই নিশ্চয়ই ওয়ারেন বাফেটের নাম শুনেছেন। সবাই ভাবছেন তিনি একজন জিনিয়াস ইনভেস্টর। হ্যাঁ, তিনি অবশ্যই জিনিয়াস, তবে তার আসল সিক্রেট অন্য জায়গায়। বাফেট সিরিয়াসলি ইনভেস্ট করা শুরু করেন যখন তার বয়স মাত্র 10 বছর। আজ 95 বছরেরও বেশি বয়সে এসে তার সম্পদের পরিমাণ আকাশচুম্বী। কিন্তু মজার ব্যাপার হলো, তার এই বিশাল সম্পত্তির 95%-এরও বেশি এসেছে তার 65 বছর বয়সের পর। এটাকে বলে কম্পাউন্ডিং। টাকা ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বাদ দিন। অল্প অল্প করে সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সেটাকে বছরের পর বছর সময় দিন। ফাইন্যান্সের দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি হলো সময়। তাহলে মর্গান হাউজেলের এই বই থেকে আমরা কি শিখলাম? টাকা নিয়ে ইমোশনাল হওয়া বন্ধ করুন। একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন যা আপনাকে সময় কিনতে সাহায্য করবে। লিভিং স্ট্যান্ডার্ড হুট করে খুব বেশি বাড়াবেন না, আর ইনভেস্টমেন্টকে সময় দিন। টাকার পেছনে অন্ধের মতো না ছুটে টাকাকে নিজের স্বাধীনতার হাতিয়ার বানান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এই 4টি লেসনের মধ্যে কোন লেসনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।